আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মোদের বিদ্যালয়। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের উপর ক্লাস করব। আর এই রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসে আমরা মাত্র 10টা নিয়ম করলেই পরীক্ষায় নিঃসন্দেহে আমরা 5-এ 5 পাবো। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখেন, আগে আমরা দেখব যে রাইট ফর্ম অফ ভার্বসের কোশ্চেনটা কীভাবে আসবে। আমরা যদি খেয়াল করি, দেখেন প্রত্যেকটা সেন্টেন্সেই একটা গ্যাপ দেখা যাচ্ছে এবং গ্যাপের পরে একটা ওয়ার্ড দেয়া আছে। প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন এখানেও একটা গ্যাপ দেওয়া আছে এবং গ্যাপের পরে একটা ওয়ার্ড দেওয়া আছে, আবার এখানেও একটা গ্যাপ দেওয়া আছে, এরপরে একটা ওয়ার্ড দেওয়া আছে। মূলত এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা আছে তার রাইট ফর্মটাই আমাদেরকে কি করতে হবে, এইখানে বসাতে হবে। এটাই এখানে কাজ হচ্ছে, এটাই যে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে তার রাইট ফর্ম বা তার সঠিক ফর্মটা আমাদের কি করতে হবে, অ্যান্সার হিসেবে এখানে বসাতে হবে। এটাই হচ্ছে এখানে কাজ। এখন দেখেন এই যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো সম্পর্কে আমাদেরকে 3টা কথা মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে এই শব্দগুলো সম্পর্কে 3টা কথা আমরা মাথায় রাখবো। এই প্রত্যেকটা শব্দ সম্পর্কে 3টা কথা মাথায় রাখতে হবে। সেই 3টা কথা কি কি? এই ব্র্যাকেটের প্রত্যেকটা শব্দই ভার্ব, প্রতিটা শব্দই কি বলেন, ভার্ব। অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে প্রত্যেকটা শব্দ এক একটা কি বলেন, প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা ভার্ব। 2 নম্বর কথা হচ্ছে প্রত্যেকটা ভার্বই প্রেজেন্ট ফর্ম অথবা ভি অন ফর্মে আছে বা থাকবে। প্রত্যেকটাই প্রেজেন্ট ফর্ম বা প্রত্যেকটাই ভি অন ফর্মে আছে। দেখেন তার মানে এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা ভার্ব, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা দেখতে পাচ্ছি এটাও একটা ভার্ব, এটাও একটা প্রেজেন্ট ফর্ম। এই ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটাও একটা ভার্ব, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রত্যেকটাই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো আছে প্রত্যেকটাই ভার্ব এবং প্রত্যেকটাই প্রেজেন্ট ফর্মে আছে। এটা ছিল 2 নম্বর কথা। এবার 3 নম্বর কথা কি দেখেন, এবং প্রত্যেকটা ভার্বই প্লুরাল ফর্মে থাকবে বা প্রত্যেকটা ফর্মই প্লুরাল ফর্মে আছে। আমরা যদি দেখি তার মানে এই প্রত্যেকটাই প্লুরাল ফর্ম। এই প্রত্যেকটা ব্র্যাকেটে যে শব্দগুলো আছে প্রত্যেকটাই কোন ফর্মে আছে বলেন, প্লুরাল ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেয়া আছে প্রত্যেকটাই ভার্ব, প্রত্যেকটাই প্রেজেন্ট এবং প্রত্যেকটাই প্লুরাল ফর্মে আছে। এই কথাটা আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। এবার রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টা আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস করার পূর্বে সম্পূর্ণ প্যাসেজটি কি করতে হবে, পড়ে বুঝতে হবে যে প্যাসেজটি প্রেজেন্ট নাকি পাস্টের কোনো বিষয় নিয়ে বলতেছে। এটা আমাদেরকে এনশিওর করতে হবে যে পুরো প্যাসেজে যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে বা যে টপিকটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা প্রেজেন্টের কোনো বিষয় নিয়ে কথা বলা হচ্ছে নাকি পাস্টের কোনো বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এটা আমরা পড়লেই বুঝতে পারবো। যদি প্রেজেন্টের কোনো বিষয় নিয়ে কথা বলা হয় তাহলে সবগুলা ভার্বই কিসে চলে যাবে বলেন, প্রেজেন্টে চলে যাবে। আর যদি পাস্টের কোনো বিষয় নিয়ে কথা বলা হয় তাহলে সবগুলা ভার্বই কিসে চলে যাবে, পাস্টে চলে যাবে। তাহলে মানে রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে আমাদের প্রথমেই ইনশিওর করতে হবে পুরো প্যাসেজটা পড়ে যে এটা প্রেজেন্টের কোনো বিষয় নাকি পাস্টের কোনো বিষয়। যদি প্রেজেন্টের বিষয় হয় তাহলে সবগুলো ভার্বই প্রেজেন্টে যাবে, যদি পাস্টের কোনো বিষয় হয় তাহলে সবগুলো ভার্বই পাস্টে যাবে। আচ্ছা, এই ছিল বেসিক 2টা কথা। এরপর আমরা মূল নিয়ম শুরু করতেছি। রুল নাম্বার 1, রাইট ফর্ম ভার্বসের মেইন যে রুলস সেটা হচ্ছে এই রুল নাম্বার 1-এ আমরা আলোচনা করব। মূল যে নিয়ম, এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে সবার। সে নিয়মটা কি দেখেন, এই নিয়মটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম, সবাই আমরা মাথায় রাখবো। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কী হবে, প্লুরাল হবে। রাইট ফর্ম ভার্বস করতে গেলে আমরা কখনোই সাবজেক্ট না দেখে ভার্ব আনতে পারবো না। আমাদেরকে রাইট ফর্ম ভার্বস করতে গেলে অবশ্যই সাবজেক্ট দেখতেই হবে, কারণ সাবজেক্ট ছাড়া কখনোই ভার্ব আনা যায় না। এখন সাবজেক্টের কি দেখব, যে সাবজেক্টটা সিঙ্গুলার আছে নাকি সাবজেক্টটা প্লুরাল আছে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। সিঙ্গুলার শব্দের অর্থ কি, এক বচন। আর প্লুরাল শব্দের অর্থ বহু বচন। অর্থাৎ সিঙ্গুলার বলতে একটা মাত্র ব্যক্তি বস্তু প্রাণী বা একটা মাত্র কোনো কিছুকে বোঝাবে, আর প্লুরাল বলতে অনেক কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে বহুবচন। অর্থাৎ দেখতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট না দেখে কখনোই আমরা ভার্ব বসাতে পারবো না। একটা সেন্টেন্সে ভার্ব আনতে গেলে আমাদেরকে মাস্ট বি সাবজেক্ট ফলো করতেই হবে। আর সাবজেক্টের কি ফলো করব, সাবজেক্ট সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে এটা আমাদেরকে ফলো করতে হবে। 2টা এক্সাম্পল দেখেন কি বলছে, হি ড্যাশ প্লে ফুটবল এভরিডে, আর 2 নম্বর এক্সাম্পল বলছে দে ড্যাশ প্লে ফুটবল এভরিডে। আচ্ছা, আমি রাইট ফর্ম ভার্বস করার ক্ষেত্রে আগেই বলছিলাম যে প্যাসেজটা পড়ে বা লাইনটা পড়ে বুঝতে হবে যে এটা প্রেজেন্টের কোনো বিষয় নাকি পাস্টের কোনো বিষয়। এখন আমরা যদি সেন্টেন্সটা পড়ি তো দেখা যাচ্ছে সে প্রতিদিন নিয়মিত ফুটবল খেলে, অর্থাৎ নিয়মিত কোনো কাজ যদি বোঝায় তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে। আর প্রেজেন্ট টেন্স হইলে কি, তাহলে 2টাই কি প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে।
আর প্রেজেন্ট মানে কি, যেহেতু প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে তার মানে দুইটা ভার্বই কি প্রেজেন্টে চলে যাবে। এখন আমি ব্র্যাকেটের মধ্যে যে কথাটা বলছিলাম, যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে প্রত্যেকটাই ভার্ব, প্রত্যেকটাই প্রেজেন্ট বা ভিয়ন ফর্মে আছে এবং প্রত্যেকটাই প্লুরাল ফর্মে আছে। তাহলে এখন আমরা যদি দেখি প্লের প্রেজেন্ট ফর্ম, তাহলে প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, কারণ আমরা জানি ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা আছে সেটাই হচ্ছে ভার্বের কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে এটাই ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তার যেহেতু আমাদের প্রেজেন্ট ফর্ম দরকার, তার মানে এখানে কি বসে যাবে, প্লেই বসে যাবে। কিন্তু কি বলছি, যে সাবজেক্ট না দেখে কখনো ভার্ব বসানো যাবে না, সাবজেক্ট দেখতে হবে যে সাবজেক্ট কি আছে। খেয়াল করে এখানে সাবজেক্ট কি আছে, দেখেন সাবজেক্ট হচ্ছে হি আছে, সাবজেক্ট কি আছে, হি বলতে কি, হি বলতে সে। এখন সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে সে বলতে কয়জন, একজন মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মানে সাবজেক্ট কি সিঙ্গুলার। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। এখন ভার্বকে কিভাবে সিঙ্গুলার করে দেখেন, সেটার ডিরেকশনও কিন্তু আমি এখানে বলে দিচ্ছিলাম, যে ভার্বের শেষে যদি আমরা এস অথবা ইএস যোগ করে দেই তাহলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। ভার্বের শেষে যদি আমরা এস অথবা ইএস যোগ করি তখন সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তাহলে হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে। আর ভার্বকে কিভাবে সিঙ্গুলার করে, এই ব্র্যাকেটের ভার্বের শেষে যদি আমরা এস অথবা ইএস যোগ করি তখন সেটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে হি প্লেস ফুটবল এভরিডে। দ্বিতীয় এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, দে ড্যাশ প্লে ফুটবল এভরিডে, আমরা দেখলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই ভার্বটা প্রেজেন্ট ফর্ম বসাইলাম। কিন্তু কথা কি ছিল, যে সাবজেক্ট না দেখে আমরা কখনোই ভার্ব বসাবো না। এখন এখানে সাবজেক্ট কি আছে দেখেন তো, সাবজেক্ট আছে হচ্ছে দে। দে বলতে কয়জনকে বোঝায়, দে মানে হচ্ছে তারা, দে মানে কি বলেন, তারা। তারা বলতে অবশ্যই একের অধিক বোঝাচ্ছে, সাবজেক্ট যেহেতু প্লুরাল তার মানে আমাদেরকে ভার্বটাও কি করতে হবে, প্লুরাল করতে হবে। আর এই ব্র্যাকেটের ভার্বের বিষয়ে কি বলছিলাম, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে সেটাই প্রেজেন্ট ফর্মে আছে এবং সেইটাই প্লুরাল ফর্মে আছে। অর্থাৎ এইখানে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া আছে এইটাই কি ফর্ম বলেন, ভার্বের কোন ফর্মে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে। অর্থাৎ যদি প্লুরাল ফর্ম দরকার হয় তাহলে আমরা ওই ভার্বের ফর্মটা বসাই দিলেই কি আমাদের ভার্বটা রাইট ফর্ম বসে যাবে। তাহলে দে প্লে ফুটবল এভরিডে। তাহলে আমরা কি দেখলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। এখন ভার্ব যদি প্লুরালের প্রয়োজন হয় কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্লুরাল ফর্মই দেওয়া আছে। যেহেতু ভার্বের প্লুরাল ফর্ম দরকার হয়েছে তাই আমরা সেটাই বসাই দিচ্ছি, তাহলে আমাদের ভার্বের রাইট ফর্ম হয়ে গেছে। আর যদি সাবজেক্ট মানে ভার্বটা সিঙ্গুলার দরকার হয় তাহলে আমরা কি করব, ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের 1 নম্বর নিয়ম। এবার দেখেন 2 নম্বর নিয়মে কি বলা হয়েছে। 2 নম্বর নিয়মে বলা হয়েছে 2 + V1। 2 নম্বর নিয়মে কি বলা হয়েছে দেখেন, 2 + V1, অর্থাৎ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। টুর পরে ভার্বের কোন ফর্ম হয়, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, সবাই মাথায় রাখবো 2 + V1। তাহলে টুর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আমরা তার বেস ফর্ম বসাই দিব, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে ফর্মটা আছে সেই ফর্মটাই বসে যাবে, প্রেজেন্ট ফর্মই বসে যাবে। কিন্তু কিছু কিছু টু আছে, কি কি দেখেন তো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু বা বি ইউজ টু, বি হ্যাবিচুয়েটেড টু, বি কমিটেড টু, বি অ্যাডিক্টেড টু, এই যে টুগুলা, এই টুগুলার পরে কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এই টুগুলার পরে আইএনজি যুক্ত হয়। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, বি হ্যাবিচুয়েটেড টু, বি অ্যাডিক্টেড টু, ঠিক আছে, বি কমিটেড টু, এগুলোর পরে কি হয় বলেন, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, আবার আরও কিছু কিছু শব্দ আছে যেমন মাইন্ড, ঠিক আছে, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এইগুলোর পরেও কী হয় বলেন, ভার্বের শেষে আইএনজি বা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই শব্দগুলো আমরা মাথায় রাখবো, আমরা মনে রাখবো 2 + V1, কিন্তু এই টুগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এইগুলো, এই যে শব্দগুলো একটা স্ক্রিনশট রেখে দেন সবাই। আচ্ছা, এবার দেখেন একটু কথা বলি, এখানে বি আছে, এখানে বি বলতে যে শুধু বি থাকবে ব্যাপারটা কিন্তু এমন নয়। এখানে বি বলতে কিন্তু সাধারণত বি ভার্বকে বোঝানো হয়। কী ভার্বকে বোঝানো হয় বলেন, এম, ইজ, আর, ঠিক আছে, ওয়াজ, ওয়ার। এখানে বি বলতে যে শুধু আপনি বি পাবেন ব্যাপারটা কিন্তু এমন না, এখানে বি ভার্বও থাকতে পারে। বি ভার্বগুলো কী কী, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এর যে কোনো একটা ভার্ব দিয়েও কিন্তু এই ইউজ টু বলেন, হ্যাবিচুয়েটেড টু বলেন, কমিটেড টু বলেন, অ্যাডিক্টেড টু বলেন শুরু হতে পারে। এক্সাম্পল দিয়ে জিনিসটা আরও ক্লিয়ার হবে, খেয়াল করেন। এক্সাম্পল, দ্য কিং কল্ড হিম টু, দেখেন এখানে কিন্তু টু আছে, শুধু টু আছে, দেখেন তো শুধু টু। এই টুর আগে কিন্তু এই কোনো পার্টি কিন্তু যুক্ত নেই, উইথ এ ভিউ যুক্ত নেই, লুক ফরওয়ার্ড যুক্ত নেই, কিছুই যুক্ত নেই, দেখেন শুধু টু আছে। আর আমরা জানি টুর পরে ভার্বের কোন ফর্ম বসে যায়, ভিয়ন ফর্ম বসে যায়। এই যে টুর পরে ভার্বের কোন ফর্ম বসে যায়, ভিয়ন ফর্ম বসে যায়। এখন তাহলে ভিয়ন ফর্ম নো, আর আমি কি বলছি, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাই ভার্বের কোন ফর্ম আছে, ভিয়ন ফর্মে আছে। তাহলে যেহেতু ভিয়ন ফর্ম দরকার তাহলে আমরা এইটা বসাই দিলেই কি ভিয়ন ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে দ্য কিং কল্ড হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার।
2 নম্বর এক্সাম্পল কি বলছে দেখেন, দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু। দেখেন তো এখানে কি দিছে, উইথ এ ভিউ টু দিছে, তাই না? উইথ এ ভিউ টু। আর আমি কি বলছিলাম, এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পর কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে রিমুভের সাথে এখন আমরা কি যুক্ত করে দিব বলেন, আইএনজি যুক্ত করে দিব, রিমুভিং। উইথ এ, দে শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু রিমুভিং দ্য সাফারিং অফ দ্য এফেক্টেড পিপল। আচ্ছা, পরের এক্সাম্পলটা খেয়াল করি, উড ইউ মাইন্ড। দেখেন উড ইউ মাইন্ড আছে, দেখেন তো আমি উড ইউ মাইন্ড লিখছিলাম কিনা, এই যে উড ইউ মাইন্ড, দেখেন তো এই যে উড ইউ মাইন্ড আছে কিনা। উড ইউ মাইন্ডের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা কি করব, রিসিভের সাথে এখন আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে উড ইউ মাইন্ড রিসিভিং মাই লেটার। আচ্ছা, দে আর হ্যাবিচুয়েটেড টু। খেয়াল করেন এইখানে আমাদের হ্যাবিচুয়েটেড টু আছে। এখন হ্যাবিচুয়েটেড টু, এই যে হ্যাবিচুয়েটেড টু, এখন হ্যাবিচুয়েটেড আগে দেখেন একটা আর আছে, আর আর কি ভার্বের মধ্যে পড়ে, এই যে এম ইজ আর ওয়াজ আর, এটা কোন ভার্বের মধ্যে পড়ে, এগুলারে বি ভার্ব বলা হয়। এগুলাকে কি ভার্ব বলা হয়, বি ভার্ব। অর্থাৎ তার মানে দেখা যাচ্ছে যে হ্যাবিচুয়েটেড টুর আগে একটা বি ভার্ব আছে, তার মানে একটা বি আছে। তার মানে বিষয়টা দাঁড়ালো দে বি হ্যাবিচুয়েটেড টু। আর বি হ্যাবিচুয়েটেড টুর পর কি হয়, দেখেন তো এই যে বি হ্যাবিচুয়েটেড পর ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে আইএনজি যুক্ত করে লিড, তাহলে লিডের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে কি, লিডিং। এ হাম্বল লাইফ ইন দ্য মিডস অফ ওয়ান্ট। আচ্ছা, দ্য কালচারাল ট্রুপ ইউজড টু। এবার এখানে আমরা খেয়াল করি, দেখেন এখানে কিন্তু ইউজড টু আছে, কি টু আছে, ইউজড টু। এখন আমরা জানি যে বি বা গেট ইউজ টুর পর ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। কিন্তু এখানে আমরা দেখেন বি এবং গেট এর কোনোটাই কিন্তু দেখতে পাচ্ছি না, এখানে শুধু ইউজ টু আছে। কি আছে বলেন, শুধু ইউজ টু আছে। মনে রাখবেন যে বি বা গেট ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু যদি শুধু ইউজ টু থাকে, শুধু ইউজ টু যদি থাকে, সেক্ষেত্রে ভার্বের ভিয়ন ফর্ম বসে যায়। তার মানে ইউজ টুর পরে ভার্বের কোন ফর্ম বসে যায়, শুধু ইউজ টুর পরে ভার্বের ভিয়ন ফর্ম বসে যায়। আর আমি কি বলছিলাম, এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাই ভার্বের কোন ফর্মে আছে, ভিয়ন ফর্মে আছে। তাহলে যেহেতু এখন ইউজ টুর পরে ভিয়ন দরকার, তাহলে আমরা এটা কি করব, বসাই দিব। তাহলে দ্য কালচারাল ট্রুপ ইউজ টু ট্রাভেল টু রিফিউজ ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াস ইন মুক্ত অঞ্চল। বিষয়টা আশা করি বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দিই, সবাই খেয়াল করেন। তাহলে লিখছি আই এম ইউজড টু, ব্র্যাকেটে একটা ওয়ার্ড দিছি, ডু দ্য ওয়ার্ক। এখন দেখেন এখানে ইউজ টু আছে, এখন দেখতে হবে এই ইউজ টু আগে কোনো বি ভার্ব আছে কিনা। দেখেন তো এম কিন্তু একটা বি ভার্ব, এটা কি ভার্ব, বি ভার্ব। বি ভার্বগুলো কি কি আমি কিন্তু এখানে লিখে দিছি, দেখেন বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে বি ভার্ব বলে। তার মানে এই ইউজ টুর আগে একটা বি ভার্ব আসছে, তার মানে বিষয়টা হলো বি ইউজ টু। আর বি ইউজ টুর পর কি হয়, বি ইউজ টুর পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা এখানে অ্যান্সার কি হবে, ডুইং। কি হবে বলেন, ডুইং। তাহলে আই এম ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক। এই এক্সাম্পল আর এই এক্সাম্পল দেখলে ইউজ টু বা বি ইউজ টুর মধ্যে যে পার্থক্য এটা বুঝতে পারবেন। দেখেন শুধু ইউজ টু থাকলে এরপর আমরা ভি অন বসাই দিব, অর্থাৎ ব্র্যাকেটে যেটা আছে সেটা বুঝে যাবে। কিন্তু ইউজ টুর আগে যদি একটা বি ভার্ব থাকে বা বি থাকে বা গেট থাকে, তারপর আমাদের কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আশা করি 2 নম্বর নিয়মও বুঝতে পারছেন। এবার আসেন 3 নম্বর নিয়মে কি বলছে। 3 নম্বর নিয়মে বলছে মডেল অক্সিলারি প্লাস ভি ওয়ান। মডেল অক্সিলারির পর ভার্বের ভি অন ফর্ম বসে যায়, আর ডু ডাজ ডিডের পর ভার্বের ভি অন ফর্মও বসে যায়। তাহলে মডেল অক্সিলারিজ প্লাস ভি ওয়ান, ডু ডাজ ডিড প্লাস ভি ওয়ান। এখন মডেল অক্সিলারিগুলো কি কি দেখেন, মডেল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারিজ। কি বলা হয়, মডেল অক্সিলারিজ। এরপরে যদি কখনো ভার্ব আনতে বলে, ভার্বের কোন ফর্ম বসে যায়, ভি অন ফর্ম বসে যায়। এক্সাম্পল খেয়াল করি, দে হ্যাভ টু। দেখেন তো এই যে হ্যাভ টু আছে কিনা, এই যে হ্যাভ টু, দেখেন তো এখানে হ্যাভ টু আছে কিনা, এই যে হ্যাভ টু। তাহলে এই যে মডেল অক্সিলারিজ, এর মডেলের পর কি ভার্বের ভি অন ফর্ম বসে যায়। আমি কি বলছি, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাই ভার্বের কোন ফর্ম, ভি অন ফর্ম। তাহলে ভি অন দরকার হলে এটা আমরা কি করব, বসাই দিব। এই যে হয়ে গেছে, দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ। পরের এক্সাম্পল দেখি, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন টু অল বাট অন হ্যাজ টু। দেখেন তো এই যে হ্যাজ টু আছে কিনা, দেখেন তো এই যে হ্যাজ টু। তাহলে হ্যাজ টুকে একটা মডেল অক্সিলারি, মডেলের পর ভার্বের কোন ফর্ম হয়, ভি অন ফর্ম হয়। আগে কি বলছি, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাই ভার্বের ভি অন ফর্ম, আর ভি অন ফর্ম যদি দরকার হয় সেটা বসাই দিব। ফেস টাফ কম্পিটিশন ফর গেটিং আ সিট দেয়ার।
ফর এক্সাম্পল দেখি, ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্ট মাস্টেন্ট, খেয়াল করেন মাস্ট, মাস্ট একটা মডেল অক্সিলারি, দেখেন তো আছে কিনা, এই যে মাস্ট, মাস্ট একটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর ভার্বের কোন ফর্ম হয়? ভিওন ফর্ম হয়। আমি কি বলছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাই ভার্বের ভিওন ফর্ম, আর এই ভিওন ফর্ম যদি দরকার হয় তাহলে এই ভিওন এটা বসাই দিলেই কি ভিওন ফর্ম হয়ে যাবে। ফর এক্সাম্পল কি বলছে, অনস দেয়ার লিভড অ্যান ইডল কিং, হি ড্যাশ নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। এখন একটু মনোযোগ দেন, দেখেন এইখানে একটা নট বসাতে বলছে, নট প্লাস ভার্ব দিছে, এটা কিন্তু ভার্বের ভিওন ফর্ম, নট প্লাস ভিওন দিছে। মনে রাখবেন যখন কোনো বাক্যে এমন, যখন কোনো বাক্যে এইরকম নট প্লাস ভার্ব বসাতে বলবে, এইরকম ক্ষেত্রে এই নটটা বসানোর জন্য আমাদেরকে ডু ডাজ ডিড আনা লাগবে। নটটা বসানোর জন্য কি আনা লাগবে বলেন? ডু ডাজ ডিড আনা লাগবে। এই নটটা বসানোর জন্য আমাদেরকে নিয়ম অনুসারে ডু ডাজ এবং কি আনা লাগবে বলেন? ডিড আনা লাগবে। ডু ডাজ ডিডের যে কোনো একটা আনা লাগবে। এখন ডু আর ডাজ আসে সেন্টেন্সটা যদি প্রেজেন্টে হয় সেক্ষেত্রে, আর ডিড আসে সেন্টেন্সটা যখন পাস্টে হয় সেক্ষেত্রে। এখন আমরা যদি সেন্টেন্সটা পড়ি, দেখেন সেন্টেন্সে অনস বলে একটা শব্দ আছে, অনস দেয়ার লিভড অ্যান ইডল কিং, আর অনস সবসময় পাস্ট টেন্সকে নির্দেশ করে। কোন টেন্সকে নির্দেশ করে? পাস্ট। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে, যদি পাস্ট টেন্সকে নির্দেশ করে তাহলে আমরা ডু ডাজ ডিডের কোনটা নিয়ে আসবো? অবশ্যই ডিড নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডিড নিয়ে আসবো। তাহলে এইরকম যদি নট বসানো লাগে আমাদেরকে অবশ্যই ডু ডাজ ডিডের যে কোনো একটা নিয়ম অনুসারে আনতে হবে। এইখানে যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে তাই আমাদের কি নিয়ে আসতে হবে? এখানে ডিড নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ডিড। আর এই যে সেই নট, ডিড নট। আর আমরা জানি কি ডু ডাজ ডিডের পর ভার্বের কোন ফর্ম হয়? ভিওন ফর্ম হয়। আর এটাই ভার্বের কোন ফর্ম? ভিওন ফর্ম। বসাই দেন আন্ডারগো। তাহলে অনস দেয়ার লিভড অ্যান ইডল কিং, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা 5 নম্বর এক্সাম্পল, হি ডিডেন্ট। খেয়াল করেন এই যে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিডের পর ভার্বের কোন ফর্ম হয় বলেন? ডু ডাজ ডিডের পর ভার্বের ভিওন ফর্ম বসে যায়, তাহলে ভিওন ফর্ম। আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাই ভার্বের কোন ফর্ম? ভিওন। তার মানে যদি ভিওন দরকার হয় তাহলে এটাই আমরা কি করবো? এখানে বসাই দিব প্রেসক্রাইব। আশা করি বুঝতে পারছেন যে মডেল অক্সিলারিজ প্লাস ভিওন, ডু ডাজ ডিড প্লাস ভিওন। আর একটা কথা যেটা বলতেছিলাম, যখন এরকম নট প্লাস ভার্ব আনতে বলবে নিয়ম অনুসারে ডু ডাজ ডিড এর যে কোনো একটা আনবো, দেন নট বসাবো, তারপরে ভিওনটা বসাই দিলে আমাদের হয়ে যাবে। এই 4 নম্বর এক্সাম্পলটা একটু ভালোভাবে দেখবেন সবাই। আচ্ছা এবার 4 নম্বর এক্সাম্পলে কি, 4 নম্বর রুলসে কি বলছে দেখেন। 4 নম্বর রুলসে বলা হয়েছে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রিপোজিশন প্লাস কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রিপোজিশনের পর যদি ভার্ব আনতে বলে ওই ভার্বের সাথে কি যুক্ত করবেন? আইএনজি যুক্ত করবেন। এখন প্রিপোজিশনগুলো কি কি? এইগুলো হচ্ছে মোস্ট ইউজড প্রিপোজিশন, ফর, অফ, ইন, অন, বাই, উইদাউট। এই প্রিপোজিশনগুলো সব থেকে বেশি ইউজ হয়। সব থেকে কি ইউজ হয় বলেন? বেশি ইউজ হয় এই প্রিপোজিশনগুলো, এই জন্য এখানে এই প্রিপোজিশনগুলোই লিখে দিছি। আচ্ছা এইগুলোর পরে যদি ভার্ব আনে বা ভার্ব আনতে বলে আমরা কি করব? ওর সাথে আইএনজি যুক্ত করব, তাইলেই হবে। এখন খেয়াল করেন এক্সাম্পল দেখি আমরা। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ, খেয়াল করেন এখানে কি আছে? অফ। অফ কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পর কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, নিয়মে দেখছি তো তাই। তাহলে এটার সাথে আইএনজি যুক্ত করে দেন, হয়ে গেছে। পরে এক্সাম্পল খেয়াল করি, দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস আর ওপেন অল বাট অন হ্যাজ টু। খেয়াল করেন এখানে হ্যাজ টু আছে, আর আমরা জানি হ্যাজ টু কে একটা মডেল, হ্যাজ টু কে একটা মডেল। আর মডেলের পর ভার্বের কোন ফর্ম হয় বলেন তো? ভিওন ফর্ম হয়। দেখেন আগের নিয়মে দেখা আসছিলাম মডেল প্লাস ভি1। তাহলে এইখানে মডেলের পর ভার্ব আনতে বলছে, তাহলে এই মডেলের পর আমাদের কি আনতে হবে? ভার্বটা ভি1 এ রাখতে হবে। আর আমরা কি জানি ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে এটাই তো ভার্বের ভিওন, আর ভিওন দরকার হয় তার মানে এটা বসাই দিব, হয়ে যাবে। টাফ কম্পিটিশন ফর, খেয়াল করেন ফর একটা কি? প্রিপোজিশন। ফর কি? একটা প্রিপোজিশন। এই যে ফর প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে গেটিং এর সাথে আইএনজি যুক্ত করে দেন, গেটিং আ সিট দেয়ার। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, দেখেন ফর একটা কি? প্রিপোজিশন। এই যে ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে প্রিপেয়ারের সাথে আইএনজি যুক্ত করে দেন, প্রিপেয়ারিং আওয়ার সেলফ অফ ফিউচার। তাহলে আশা করি 4 নম্বর নিয়ম বুঝতে পারছেন যে প্রিপোজিশন হইলে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর এইগুলো হচ্ছে সব থেকে মোস্ট ইউজড প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলো মাথায় রাখলেই হয়ে যাবে। আচ্ছা এবার আসেন 5 নম্বর নিয়মে কি বলা হচ্ছে দেখেন, লেট, মেক, সি, ওয়াচ, বিহোল্ড, হেয়ার, প্লিজ। এই শব্দগুলোর পর যদি ভার্ব আনতে বলে সেক্ষেত্রে ভার্বের ভিওন ফর্ম বসে যায়। ভার্বের কোন ফর্ম বসে যায়? ভিওন ফর্ম বসে যায়।
আবার যদি নট যুক্ত ভার্ব আনতে বলে সেক্ষেত্রে নট প্লাস ভি ওয়ান বসবে। এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আগে আমরা নিয়মটা পড়ি। তারপরে বলতেছে গেট, গট, রিমেইন, হ্যাভিং এরপরে যদি কোনো ভার্ব আনতে বলে ভার্বের V3 ফর্ম হয়। ভার্বের কোন ফর্ম হয়? V3 ফর্ম হয়। শব্দগুলো মাথায় রাখবেন। গেট, গট, হ্যাভিং, রিমেইন এরপরে যদি কোনো ভার্ব আনতে বলে ভার্বের V3 ফর্ম দিয়ে দিবেন। আর লেট, মেক, সি, ওয়াচ, বিহোল্ড, হেয়ার, প্লিজ এগুলোর পরে ভার্ব আনতে বললে এগুলোর কি হবে? V1 ফর্ম হবে। আর যদি নট যুক্ত ভার্ব আনতে বলে নট প্লাস V1 হবে। এর একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, এবার খেয়াল করেন কনফিডেন্স মেক্স আস, খেয়াল করেন এই যে মেক্স, তাহলে এই যে মেক আসছে, তাহলে এরপরে ভার্ব আনতে বলছে, তাহলে ভার্বের কোন ফর্ম হবে? V1 ফর্ম বসে যাবে। আর আমরা কি জানি ব্র্যাকেটের মধ্যে যে ফর্ম আছে এটাই ভার্বের কোন ফর্ম? V1 ফর্ম। তাহলে V1 ফর্ম যখন দরকার হবে তাহলে আমরা কি করব? ওইটাই বসাই দিব, হয়ে গেছে। কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। আচ্ছা, এবার বলতে এখানে বলছে আই হ্যাভ গট মাই সেলফ, এই যে গট, আর আমরা জানি কি গট, গেট গট এরপরে ভার্বের কোন ফর্ম হয়? V3 ফর্ম হয়। তাহলে এঙ্গেজের V3 ফর্ম কি? engaged V3. I have got myself engaged in rising awareness. তাহলে get got having remain এরপরে V3, let, make, see, watch, behold, hear, please এগুলোর পরে V1 হয়। এখন এই নট দিয়ে একটা এক্সাম্পল দেই, খেয়াল করেন সবাই। খেয়াল করেন এই যে লেট আছে, তাহলে লেটের পর এই যে নট যুক্ত ভার্ব আনতে বলছে, দেখেন তো এই যে লেটের পর নট যুক্ত ভার্ব আনতে বললে নট প্লাস V1, ওই নটটা বসাই দিবেন। এই যে নট বসছে এরপরে এই V1টা বসে যাবে। তাহলে লেট মি নট গো দেয়ার, নটের জায়গায় অনলি নট বসবে এখানে। অর্থাৎ এই শব্দগুলোর পরে যখন নট প্লাস V1 বসাতে বলবে শুধু নট বসাবেন, দেন পরে যে V1টা আছে এই গোটা বসাই দিলে আমাদের যে ভার্বের রাইট ফর্ম এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই শব্দগুলো মাথায় রাখবেন। এই যে নট দিয়ে একটা এক্সাম্পল দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এবার নেক্সট রুলস কি আছে আমরা খেয়াল করি। হোয়েন এবং হোয়াইল, খেয়াল করেন সবাই। হোয়েন এবং হোয়াইলের পরে যদি ভার্ব আনতে বলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে হবে, ডিরেক্ট আইএনজি যুক্ত হবে। আর হোয়েন বা হোয়াইলের পরে একটা সাবজেক্ট দেন যদি ভার্ব আনতে বলে সেক্ষেত্রে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। সেক্ষেত্রে কী হবে বলেন? ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে হোয়েন বা হোয়াইলের পরে যদি ডিরেক্ট ভার্ব আনতে বলে আইএনজি, আর যদি হোয়েন বা হোয়াইলের পরে সাবজেক্ট এবং তারপরে ভার্ব আনতে বলে সেক্ষেত্রে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এক্সাম্পল দিলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। খেয়াল করেন হোয়াইল কি আছে? হোয়াইল। এখন হোয়াইলের পর দেখেন ডিরেক্ট ভার্ব আনতে বলছে, এই যে এখানে ডিরেক্ট ভার্বটা আনতে বলছে। আর হোয়েন বা হোয়াইলের পর ডিরেক্ট ভার্ব আনতে বললে কি করবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবো। তাহলে এর সাথে আইএনজি যুক্ত করে দেন। ক্রসিং, হোয়াইল ক্রসিং দ্য রোড দে শুড বি কেয়ারফুল। তাহলে যেহেতু হোয়েন বা হোয়াইলের পর ডিরেক্ট ভার্ব, এই যে হোয়েন বা হোয়াইলের পরে ডিরেক্ট ভার্ব, তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যদি সেন্টেন্সটা এমনভাবে বলতো এভাবে বলতো আই স হিম হোয়েন, দেখেন এখানে হোয়েন আছে। এখন হোয়েনের পর কিন্তু ডিরেক্ট ভার্ব আনতে বলেনি। এখানে দেখেন একটা সাবজেক্ট আছে, কি আছে? সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব আনতে বলছে, তার মানে কি ওয়াজ এর প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন আয়ের পর ওয়াজ হবে না ওয়ার হবে? সেক্ষেত্রে অবশ্যই আই যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। আর ওয়াজ এবং ওয়ারের মধ্যে সিঙ্গুলার কে? ওয়াজ। তাহলে আই ওয়াজ এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ক্রসিং, আই ওয়াজ ক্রসিং। তাহলে আই স হিম ওয়েন আই ওয়াজ ক্রসিং দ্য রোড। তাহলে কখন ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি আর কখন শুধু আইএনজি যুক্ত হবে আশা করি বুঝাইতে পারলাম। সাবজেক্ট হলে ওয়াজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, আর যদি সাবজেক্ট না থাকে হোয়েন বা হোয়াইলের পর ডিরেক্ট ভার্ব আনতে বলে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে। এটা ছিল 6 নম্বর নিয়ম। এবার আসুন 7 নম্বর নিয়ম, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কী কী আগে আমাদের দেখতে হবে। হু, হুইচ, দ্যাট এই তিনটাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্ববর্তী নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্ব আসবে। পূর্ববর্তী নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্ব আসবে, সমস্যা নেই। জিনিসটা আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করতেছি। ইট ইজ আই, দেখেন এই যে হু, তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে? হু আছে। ইট ইজ আই, হু। এখন এই হুর পরে দেখেন একটা ভার্ব আনতে বলছে, এই যে বি। আর বি বলতে কিন্তু সাধারণত কি বোঝায়? বি বলতে বোঝায় এম,
ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলাকে বোঝায়। যদি পুরো প্যাসেজটা প্রেজেন্ট হয় তাহলে এম ইজ আর এর যে কোনো একটা বসবে, আর যদি পুরো প্যাসেজটা পাস্টে হয় তাহলে ওয়াজ এর যে কোনো একটা বসবে। এখন এটা প্রেজেন্টে আছে, যেহেতু আগে এই যে প্রেজেন্টের কথা বলে নিছে, তার মানে প্রেজেন্টে আছে, তাহলে আমাদের প্রেজেন্ট অর্থাৎ এম ইজ আর এর যে কোনো একটা বসাতে হবে, এম ইজ আর এর যে কোনো একটা বসাতে হবে। তাহলে ইট ইজ আই এরপরে যেহেতু একটা ভার্ব আনতে বলছে, তাহলে এই ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে তার পূর্ববর্তী কি বর্তী, পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, তাহলে তার পূর্ববর্তী নাউন কি আছে, এই যে আই, পূর্ববর্তী নাউন, তাহলে অর্থাৎ এই আই অনুযায়ী এখানে ভার্বটা বসবে। এখন দেখতে হবে যে আয়ের পরে এম হয়, আয়ের পরে ইজ হয়, নাকি আয়ের পরে আর হয়। আমরা অবশ্যই জানি কি আয়ের পরে কি হয়, এম হয়, তাহলে এখানে হবে ইট ইজ আই হু এম টু ব্লেম। অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে রিলেটিভ প্রোনাউন পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, অর্থাৎ এই পূর্ববর্তী নাউন বা প্রোনাউন দেখে আমাদের কি হবে, ভার্বটা আনতে হবে। পরের এক্সাম্পলটা খেয়াল করেন, ইউ হু ড্যাশ বি মাই ফ্রেন্ডস শুড স্ট্যান্ড বাই মি। দেখেন এখানেও রিলেটিভ প্রোনাউন কি আছে, হু আছে, এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে, হু। এখন হুর যেহেতু রিলেটিভ প্রোনাউন, এর পূর্ববর্তী সাবজেক্ট কি আছে, ইউ, এই ইউ দেখে এখানে আমাদের কি করতে হবে, ভার্বটা আনতে হবে। এখন বি বলতে কি এম ইজ আর ওয়াজ আর এর কথা বোঝানো হচ্ছে, এটাও একটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে, তাহলে এম ইজ আর এর যে কোনো একটা আসবে। এখন এম আসবে, ইজ আসবে, নাকি আর আসবে, এটা ডিপেন্ড করতেছে ইউর উপর, ইউর পরে কোনটা বসে। ইউর পর কিন্তু এম বসে না, ইউর পর কিন্তু ইজ বসে না, ইউর পর কি বসে বলেন, আর হয়। তাহলে ইউ হু আর মাই ফ্রেন্ডস শুড স্ট্যান্ড বাই মি। আশা করি যে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন জিনিসটাকে এটা আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এবার এক্সাম্পল দেখেন, এ ম্যান হু, দেখেন এখানেও কিন্তু হু আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন হু আছে, তাহলে তার পূর্ববর্তী সাবজেক্ট কি আছে, এ ম্যান। এ ম্যান দেখে এখানে আমাদের ভার্বটা কি করতে হবে, আনতে হবে। এখন আমি বলছিলাম যখন এরকম নট থাকবে, এরকম যখন নট থাকবে, এই নটটা আনার জন্য আমাদের আলাদাভাবে ডু, ডাজ এবং কি বলেন ডিড, এই তিনটার যে কোনো একটা আগে আনতে হবে, দেন তার সাথে নটটা বসবে। এখন আমাদেরকে দেখতে হবে যে ডু আসবে, ডাজ আসবে, নাকি ডিড আসবে। এটা ডিপেন্ড করতেছে পুরো প্যাসেজটা কিসের উপর আছে তারপর। যদি পুরো প্যাসেজটা প্রেজেন্ট হয় তাহলে ডু অথবা ডাজ, পুরো প্যাসেজটা প্রেজেন্ট হলে ডু অথবা ডাজ। আর যদি পাস্ট হয়, পুরো প্যাসেজটা কি হয় বলেন, পাস্ট হয়, তাহলে ডিড দিয়ে করতে হবে। পাস্ট হলে কি দিয়ে করতে হবে, ডিড দিয়ে করতে হবে। এখন এ ম্যান হু ড্যাশ নট রিড নিউজ পেপার ডেইলি ইজ লাইক আ ক্রিয়েচার অফ ন্যারো ওয়ার্ল্ড। আচ্ছা, তার মানে এটা প্রেজেন্ট টেন্সকেই বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট যেহেতু বোঝাচ্ছে, প্রেজেন্ট বোঝাইলে আমরা কি নিয়ে আসবো, প্রেজেন্ট বোঝাইলে ডু অথবা ডাজ এর যে কোনো একটা আসবে। প্রেজেন্ট হলে ডু অথবা ডাজ এর যে কোনো একটা আসবে। এখন ডু না আসবে নাকি ডাজ আসবে, এটা ডিপেন্ড করছে আগের ক্লজের ভার্বের উপর, আগের ক্লজের সাবজেক্টের উপর। আগের ক্লজের সাবজেক্টটা কি আছে, এ ম্যান। এ ম্যান মানে একজন মানুষ, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, একজন মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে, তার মানে এটা অবশ্যই সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে এখানে ডু অথবা ডাজ এর মধ্যে সিঙ্গুলার কে, অবশ্যই ডাজ সিঙ্গুলার, অবশ্যই কি সিঙ্গুলার বলেন, ডাজ সিঙ্গুলার, তাহলে হবে ডাজ নট রিড, ডাজ নট রিড। এখন ডু সিঙ্গুলার না ডাজ সিঙ্গুলার, এটা বুঝবো কিভাবে, মনে রাখবেন যে সকল ভার্বের শেষে এস আছে তারা সবই সিঙ্গুলার, যে সকল ভার্বের শেষে এস আছে তারা সব সিঙ্গুলার। এখন এস আছে কার শেষে, ডাজের শেষে, তার মানে এটা সিঙ্গুলার, তাহলে ডাজ নট রিড নিউজ পেপার ডেইলি ইজ লাইক এ ক্রিয়েচার অফ ন্যারো ওয়েল। কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা 8 নম্বর নিয়মে যাব। একটা সেন্টেন্সে যখন দুটো ভার্ব থাকবে, একটা সেন্টেন্সে কয়টা ভার্ব বলেন, দুটি ভার্ব থাকবে, তখন দ্বিতীয়টির সাথে আইএনজি যুক্ত হবে এবং উদ্দেশ্য বোঝাতে 2+V1 হবে, উদ্দেশ্য বোঝাতে 2+V1 হবে। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তখন দ্বিতীয়টার সাথে আইএনজি যুক্ত হয়। খেয়াল করেন, ট্রাভেল, এটা একটা ভার্ব, এটা একটা কি বলেন, ভার্ব, ট্রাভেল একটা ভার্ব। আবার এইখানে আপনি আরও একটা ভার্ব আনতে বলতেছেন, এটাও একটা ভার্ব। তাহলে সেন্টেন্সে পরপর কয়টা ভার্ব হয়ে গেছে, দুইটা ভার্ব হয়ে গেছে। যখন একটা সেন্টেন্সে দুইটা ভার্ব হয় তখন দ্বিতীয়টার সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে দ্বিতীয় কোনটা, ক্লাইম্ব, তাহলে এর সাথে এখন আমরা কি যুক্ত করে দিব, আইএনজি যুক্ত করে দেবো, ক্লাইম্ব অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস। ফর এক্সাম্পলটা দেখি, হি ওয়েন্ট টু মার্কেট, দেখেন এখানে ওয়েন্ট একটা ভার্ব আছে, টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল। কেন মার্কেটে গিয়েছিল, কেন দ্বারা কোশ্চেন করেন, দেখেন অ্যান্সার পান কিনা। কেন মার্কেটে গিয়েছিল, কিছু জিনিস কেনার জন্য। কেন দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পান, আমি আবারও বলি, কেন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান তার মানে সেটা উদ্দেশ্য বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। কেন, কেন দ্বারা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কেন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তার মানে সেটা কি বোঝাচ্ছে বলেন, উদ্দেশ্য বোঝাচ্ছে। সে মার্কেটে গিয়েছিল, কেন গিয়েছিল, বাই সামথিংস, কিছু জিনিস কেনার জন্য, তার মানে উদ্দেশ্য বোঝাইছে। কেন দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাই তার মানে সেটা উদ্দেশ্য বোঝায়। আর উদ্দেশ্য বোঝাইলে কি 2+V1, এই যে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম থিংস। আশা করি 8 নম্বর নিয়মও বুঝতে পারছেন। এবার যান 9 নম্বর নিয়ম, কি বলছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ।
আচ্ছা, অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি আগে সেই জিনিসটা আমরা বুঝি। দেখেন, অ্যাক্টিভ অর্থ সাবজেক্ট নিজের কাজ নিজে করে, আর প্যাসিভ সাবজেক্ট নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়। সাবজেক্ট নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়। তার মানে এইখানে অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে গেলে আমাদেরকে দুইটা জিনিস দেখতে হবে, সাবজেক্ট আর কাজ। অর্থাৎ সাবজেক্ট কাজটা করতে পারে কিনা আমাদেরকে এটাই দেখতে হবে। যদি করতে পারে তার মানে সেটা অ্যাক্টিভ অবশ্যই, আর যদি সাবজেক্ট কাজ করতে না পারে তার মানে সেটা অবশ্যই প্যাসিভ। আর প্যাসিভ হলে সেই সেন্টেন্সের গঠন প্রণালী কী হবে, অক্সিলারি ভার্ব প্লাস V3। প্যাসিভ হলে তাই সেটার ভার্ব কী হবে, অক্সিলারি ভার্ব প্লাস V3। এখন অক্সিলারি ভার্বগুলো কী কী, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। পুরো প্যাসেজটা যদি প্রেজেন্টে হয়, প্রেজেন্ট হলে এম, ইজ, আর প্লাস V3। পুরো প্যাসেজটা যদি পাস্টে হয় তাহলে ওয়াজ, আর প্লাস V3। এটাই হচ্ছে বিষয়, খেয়াল করেন সবাই। আচ্ছা, এবার আমরা দেখব সাবজেক্ট কাজ কখন করতে পারে কখন করতে পারে না। 1 এবং 2 নম্বর এক্সাম্পলটা সবাই ফলো করি। নাও ইংলিশ ড্যাশ ইউজ অ্যাজ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। তাহলে সাবজেক্ট হচ্ছে ইংলিশ, সাবজেক্ট কি ইংলিশ, ভার্ব কি ইউজ, ভার্ব কি বলেন, ভার্ব হচ্ছে ইউজ। এখন দেখতে হবে সাবজেক্ট এই কাজটা নিজে নিজে করতে পারে কি পারে না। ইংলিশ কি নিজে নিজে ব্যবহার হতে পারে, ব্যবহার হতে পারে না। তাহলে কিন্তু সাবজেক্ট এই কাজটা নিজের কাজ নিজে করতে পারছে না। ইংরেজিকে ব্যবহার করা হয় একটা সাধারণ ভাষা হিসেবে, তাহলে ইংরেজি ব্যবহার করে না, ইংরেজিকে ব্যবহার করা হয়। অর্থাৎ এই সাবজেক্ট এই কাজটা কিন্তু নিজের কাজটা নিজে করতে পারছে না। ইংলিশ ব্যবহার করে না, ইংরেজিকে ব্যবহার করা হয় একটা সাধারণ ল্যাঙ্গুয়েজ হিসেবে। তার মানে সাবজেক্ট কিন্তু এই কাজটা করতে পারেনি, আর যেহেতু পারেনি তার মানে সেটা কি প্যাসিভ। আর প্যাসিভ হইলে ভার্ব কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস V3। এখন অক্সিলারি ভার্ব কখন কোনটা আসবে, প্রেজেন্ট হলে এম, ইজ, আর প্লাস V3, পাস্ট হলে ওয়াজ, আর প্লাস V3। এখন আগে দেখতে হবে প্রেজেন্ট নাকি পাস্ট। যেহেতু এখানে যোগাযোগের কথা বলা হচ্ছে তার মানে এটা অবশ্যই প্রেজেন্টের কোনো বিষয় নিয়েই কথা বলা হচ্ছে। আর লাইনটা পড়লেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যেটা প্রেজেন্টের কোনো বিষয় নিয়েই বলা হচ্ছে। যেহেতু প্রেজেন্টের কোনো বিষয় নিয়ে বলতেছে তার মানে এম, ইজ, আর প্লাস V3 হবে। এখন এম আসবে, ইজ আসবে নাকি আর আসবে এটাই দেখতে হবে। এম মনে রাখবেন, এম শুধুমাত্র আয়ের পরেই আসে। কিসের পরে আসে, আয়ের পরেই আসে। তার মানে এম আসার কোনো চান্স নেই, হয় ইজ আসবে না হয় আর আসবে। এখন ইজ কখন আসবে আর কখন আসবে এটা আমাদেরকে বুঝতে হবে। ইজ এবং আরের মধ্যে পার্থক্য কি, একটা সিঙ্গুলার এবং একটা প্লুরাল। সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব কীভাবে চিনবো, মনে রাখবো ভার্বের শেষে এস থাকলেই সিঙ্গুলার, ভার্বের শেষে এস থাকলেই সেটা সিঙ্গুলার। দেখেন কোন ভার্বের শেষে এস আছে, ইজ, এর শেষে এস আছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। এটা কি বলেন, এটা সিঙ্গুলার। আর এটা হচ্ছে কি, তাইলে এটা হচ্ছে প্লুরাল। ভার্বের শেষে এস থাকা মানেই সেটা সিঙ্গুলার। তাহলে ইংলিশ যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে ইজ অথবা আরের যে কোনো একটা, তার মানে ইজ সিঙ্গুলার যেহেতু ওর শেষে এস আছে, আর প্লাস V3। ইংলিশ ইজ ইউজড অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন। 2 নম্বর এক্সাম্পল খেয়াল করেন, হি। সাবজেক্ট এখানে কি আছে, হি আছে, সাবজেক্ট কি আছে, হি। আর এখানে ভার্ব কি আছে, গো। গো। এখন হি ড্যাশ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। প্রতিদিনের কাজ বোঝাইতে প্রেজেন্ট টেন্স হয়, রেগুলারলি, এভরিডে এগুলো থাকলে সেটা প্রেজেন্ট টেন্সে হয়। তার মানে এটা একটা প্রেজেন্ট টেন্সের কথা বলতে। এখন দেখেন তো সাবজেক্ট এই কাজটা নিজে নিজে করতে পারে না, যাওয়া কাজটা সাবজেক্ট নিজে নিজে করে। তার মানে এটা হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে যাওয়া কাজটা কে করছে, সেই করতেছে। তার মানে সাবজেক্ট এখানে নিজের কাজ নিজে করে। এই যে সাবজেক্ট নিজের কাজ নিজে করছে, তার মানে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলে প্রেজেন্ট নাকি পাস্ট সেই অনুযায়ী বসাই দিলে হয়ে যাবে। আমরা পেলাম প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি, ভার্বের কোন ফর্ম বসে যায়, V1 ফর্ম বসে যায়। তাহলে এই যে গো বসালাম। এখন আমি সবসময় বলছি সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা দেখতেই হবে। এখন এখানে সাবজেক্ট কি, হি। হি মানে সে, এটা অবশ্যই কি সিঙ্গুলার, একজন মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বও কি হবে, সিঙ্গুলার। আর ভার্বকে কিভাবে সিঙ্গুলার করে, ভার্বের শেষে এস বাই এস যোগ করলে সিঙ্গুলার হয়ে যায়। তাহলে হি গোস টু স্কুল রেগুলারলি। এবার পরে এক্সাম্পল খেয়াল করেন, টাইগার্স ড্যাশ নো অ্যাজ ফেরোশিয়াস এনিমালস। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টাইগার্স, সাবজেক্ট কি বলেন, টাইগার্স। নো, টাইগার্স জানে। যদি আমরা দেখি যে সাবজেক্ট এই কাজটা কি নিজে নিজে করতে পারে কিনা, টাইগার বাঘ জানে নাকি বাঘকে জানা হয় একটা হিংস্র প্রাণী হিসেবে। মিনিং এটাই আসতেছে যে বাঘকে জানা হয়, তার মানে অন্য একজন জানে, বাঘ জানে না ব্যাপারটা। তাহলে বাঘকে জানা হয় একটা হিংস্র প্রাণী হিসেবে জানা হয়। আচ্ছা, তার মানে সাবজেক্ট এখানে এই জানা কাজটা কিন্তু নিজের কাজ নিজে করছে না, তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ হইলেই কি, অক্সিলারি ভার্ব প্লাস V3। অক্সিলারি ভার্ব কি আসবে, এম, ইজ, আর যদি প্রেজেন্ট হয়, আর যদি পুরো বেসটা পাস্টে হয় তাহলে ওয়াজ, আর প্লাস V3। এখন খেয়াল করেন, এটা একটা চিরন্তন সত্য কথা যে বাঘকে একটা হিংস্র প্রাণী হিসেবে জানা হয়।
তাহলে যেহেতু প্রেজেন্টের কথা, তার মানে হয় এম ইজ আর এর যে কোনো একটা প্লাস V3 আসবে, এম ইজ আর প্লাস V3 আসবে। এখন এম আসবে, ইজ আসবে নাকি আর আসবে, এটা ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপর। আমি আগেই বলছি এম শুধুমাত্র আয়ের পরেই কিন্তু আসে, তার মানে এম এখানে আসবে না, হয় ইজ আসবে না হয় আর আসবে। এখানে ইজ আসবে নাকি আর আসবে এটা ডিপেন্ড করতেছে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। দেখেন সাবজেক্ট এখানে কি টাইগার্স, টাইগার্স বলতে কিন্তু একজনের বোঝায় নাই, অনেক বাক্যে বোঝাচ্ছে, সব বাক্যে বোঝাচ্ছে, তার মানে সাবজেক্ট কিন্তু প্লুরাল। যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। আর আমরা আগে কি বলছি যে ইজ অথবা আর এর মধ্যে প্লুরাল কোনটা, অবশ্যই আর প্লুরাল। তাহলে টাইগার্স আর নোন, টাইগার্স আর নোন অ্যাজ ফেরোশিয়াস অ্যানিমালস, ঠিক আছে। ইজ সিঙ্গুলার এবং আর হচ্ছে প্লুরাল, তাই যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই আমাদের আর প্লাস কি আসছে, V3 আসছে। ফর এক্সাম্পল খেয়াল করেন, ক্রিকেট ড্যাশ কল দ্য জেন্টলম্যানস গেম, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট আর কল মানে ভার্ব হচ্ছে কল, কল মানে ডাকা। এখন ক্রিকেট ডাকে ভদ্রলোকের খেলা নাকি ক্রিকেটকে ডাকা হয় ভদ্রলোকের খেলা? দেখেন এই যে ক্রিকেট কিন্তু এই ডাকা কাজটা নিজের কাজ নিজে করছে না, ক্রিকেটকে ডাকা হয়, তার মানে অন্যরা ডাকে বা আমরা ডাকি, তার মানে সাবজেক্ট কিন্তু এই কাজটা নিজের কাজ নিজে করতে পারেনি, তার মানে সেন্টেন্সটা কি প্যাসিভ। আর প্যাসিভ হইলে কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস V3। এখন অক্সিলারি ভার্ব কোনটা আসবে, এম ইজ আর আসবে না ওয়াজ আর আসবে, এটা ডিপেন্ড করতেছে যে সেন্টেন্সটা কোন টেন্সকে নির্দেশ করতেছে। ক্রিকেটকে ডাকা হয় ভদ্রলোকের খেলা, এটা অবশ্যই কিন্তু একটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করা বাক্য, প্রেজেন্ট টেন্সকে বোঝাচ্ছে। তাহলে প্রেজেন্ট হলে কি এম ইজ আর প্লাস V3। এখন এম আসবে, ইজ আসবে নাকি আর আসবে, এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। সাবজেক্ট কি আছে, ক্রিকেট, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, ক্রিকেট অবশ্যই একটা খেলার নাম, এটা সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। এখন সিঙ্গুলার ভার্ব কিভাবে বুঝবো, আমি আগেই বলছি যদি ভার্বের শেষে এস বা ইএস থাকে তার মানে সেটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে এখানে ইজের শেষে সিঙ্গুলার না, সরি ইজের শেষে এস আছে নাকি আরের শেষে এস আছে, আমরা কিন্তু অবশ্যই ইজের শেষেই কিন্তু এস দেখতে পাচ্ছি। তাহলে ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। আচ্ছা পরেরটা দেখি, স্টুডেন্টস ড্যাশ আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি, মানে ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন সংবাদপত্র পড়তে বলা হয়। দেখেন ছাত্রছাত্রীরা বলে না, ছাত্রছাত্রীদেরকে বলা হয়, তার মানে সাবজেক্ট কিন্তু এই কাজটা নিজের কাজ নিজে করতে পারে, সেন্টেন্সটা প্যাসিভ। যেহেতু প্যাসিভ তার মানে অক্সিলারি ভার্ব প্লাস V3 আসবে। এখন যে এটা প্রেজেন্টের কথা বলতেছে, ডেইলি প্রতিদিনের কথা বলতেছে, তার মানে এটাও প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতেছে। আর প্রেজেন্ট টেন্স হইলে এম ইজ আর প্লাস কি হবে, V3 হবে। এখন এম আসবে, ইজ আসবে নাকি আর আসবে, এটা ডিপেন্ড করতে সাবজেক্টের উপর। দেখেন সাবজেক্ট স্টুডেন্টস প্লুরাল আছে, সাবজেক্ট প্লুরাল হলে কি হবে, ভার্ব প্লুরাল, আর হচ্ছে প্লুরাল, তাহলে স্টুডেন্টস আর আস্কড ফর রিডিং নিউজ পেপার ডেইলি, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে প্রতিদিন সংবাদপত্র পড়তে বলা হয়। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের পার্থক্যটা আশা করি বোঝা গেছে। অ্যাক্টিভ সেন্টেন্স যদি প্যাসিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস V3, অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর এর প্লাস V3 হবে, প্রেজেন্ট হলে এম ইজ আর প্লাস V3, পাস্ট হলে ওয়াজ আর প্লাস V3, এই হচ্ছে কথা। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা কিন্তু মাস্ট আমাদের ফলো করতে হবে। এবং শেষ নিয়ম এটা, বি যদি ব্র্যাকেটের মধ্যে বি থাকে তার মানে আমাদেরকে বি বলতে বি ভার্বকে বুঝে থাকে, এম ইজ আর অথবা ওয়াজ আর এর যে কোনো একটা হবে। এম ইজ আর কখন হবে, পুরা প্যাসেজটা যদি প্রেজেন্ট হয় তাহলে এম ইজ আর পুরা প্যাসেজটা যদি পাস্ট হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার এর যে কোনো একটা যুক্ত হবে। আচ্ছা এক্সাম্পল দেখি, হোয়েন আই ওয়াজ চাইল্ড আই ড্যাশ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। দেখেন হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন শিশু ছিলাম, অতীতের কথা বলতেছে, তার মানে পাস্ট টেন্সকে নির্দেশ করতেছে। কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে পাস্ট হলে অক্সিলারি ভার্ব কি হয়, ওয়াজ অথবা ওয়ারের যে কোনো একটা হয়। এখন ওয়াজ আসবে না ওয়ার আসবে, এটা ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপর। সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট কি সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার কিভাবে বুঝবো, যে ভার্বের শেষে এস আছে তারা সব সিঙ্গুলার। এখন ওয়াজের শেষে এস আছে না ওয়ারের শেষে এস আছে, অবশ্যই ওয়াজের শেষে এস আছে, তাহলে সিঙ্গুলারটা বসবে, সাবজেক্ট সিঙ্গুলার তাই ভার্ব সিঙ্গুলার, আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। ফর এক্সাম্পল খেয়াল করি, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, আবার দেখেন এখানে বি আছে, তার মানে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা বসবে, প্রেজেন্ট হলে এম ইজ আর, পাস্ট হলে ওয়াজ আর। তাহলে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপ। এখন এটা অবশ্যই একটা প্রেজেন্টের সেন্টেন্স, এটা আমরা বুঝতেই পারতেছি, আমাদের কৃষকদের কথা বলা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট তার মানে এম ইজ আর এর যে কোনো একটা বসবে, এম ইজ আর যে কোনো একটা বসবে, এম তো বসবেই না কারণ আই নেই, ইজ অথবা আর যে কোনো একটা বসবে। এখন ইজ আর এর মধ্যে পার্থক্য কি, ইজ সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। এখন এখানে ইজ বসবে না আর বসবে, এটা ডিপেন্ড করছে সাবজেক্টের উপর। সাবজেক্ট কি আছে দেখেন তো, সাবজেক্ট আছে হচ্ছে দ্য লাইফ, সাবজেক্ট হচ্ছে কি দ্য লাইফ, এখানে আওয়ার ফার্মার্স কিন্তু সাবজেক্ট না, দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স, অর্থাৎ দ্য লাইফ হচ্ছে সাবজেক্ট। এখন দ্য লাইফ বলতে কি, এটা সিঙ্গুলার বোঝাইছে, তাহলে ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলার ভার্ব বুঝবো কিভাবে, যে যার শেষে এস আছে তারা সব সিঙ্গুলার, তাহলে এখানে এস আছে কার শেষে, ইজ, তাহলে এখানে ইজ ফুল অফ হার্ডশিপ। আশা করি যে 10টা নিয়ম বুঝাইছি, এই 10টা নিয়ম যদি প্র্যাকটিস সহ ভালোভাবে বোঝা যায় তো রাইট ফর্ম অফ ভার্বস 5 আউট অফ 5 পাওয়া একটা সময়ের ব্যাপার মাত্র।
এই যে নিয়মগুলো করালাম, এই নিয়মগুলো আমাদের খাতা কলমে এক্সারসাইজ সব প্র্যাকটিস করতে হবে এবং আমরা পরবর্তী ক্লাসে দেখব যে বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে দেখব যে এই নিয়মগুলো থেকেই আমরা একটা বোর্ড কোশ্চেন খুব ইজিভাবে সমাধান করতে পারছি কিনা। অর্থাৎ পরবর্তী ক্লাস আমাদের বোর্ড কোশ্চেনের উপর আসছে। তোমরা অবশ্যই প্রস্তুত থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভেন থামস আপ, লাইক, কমেন্ট, শেয়ার। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।